প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দের মনোযোগ আকর্ষণ করছি। আশা করি তোমরা ভালো আছো। আজকের তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয়ের অধ্যায় 14 এর দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই আলোচনাটা মনোযোগ সহকারে শুনবে। প্রথমে আমরা দুর্যোগ কি, দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বোঝায় এবং দুর্যোগ ব্যবস্থাপনার চক্র কি, এটা বিশ্লেষণ করব। তাহলে আমরা প্রথমে আলোচনা করি দুর্যোগ কি। দুর্যোগ বলতে আমরা এই বুঝি যখন মানুষের স্বাভাবিক জীবনযাত্রার কার্যক্রম চরমভাবে বিঘ্ন ঘটায়, তখন অর্থাৎ মানুষের সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, সম্পদ প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়, যথেষ্ট পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। এরকম অবস্থা যখন সৃষ্টি হয় তখন সেটাকে বলা হয় দুর্যোগ। এখন এই দুর্যোগটা এটা আবার বিপর্যয় হতে পারে। যেমন বিপর্যয় কখন হয়? তখন আকস্মিকভাবে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা মানব সৃষ্টি দুর্যোগ যখন মানুষেরকে সমাজে বিশাল ক্ষতিগ্রস্ত করে, তখন সেটা বিপর্যয়ে আমরা ধরে নিতে পারি। এবং দুর্যোগ ব্যবস্থাপনাকে আমরা এই বুঝি যেখানে সমাজ আমাদের যেই দুর্যোগ ব্যবস্থাপনা আমরা এই বুঝি যে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে তখনই এটা কতগুলো একটা চক্র আছে। যেমন মানুষের চলাফেরা ওঠা বসার ক্ষেত্রে তখন বিপর্যয় ঘটে। যেমন এখানে এই দুর্যোগ ব্যবস্থাপনার একটা চক্র আমরা এখানে একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তাহলে একটু মনোযোগ সহকারে তোমরা একটু দেখবে আশা করি। এখন এই দুর্যোগ ব্যবস্থাপনার চক্র, দুর্যোগ ব্যবস্থাপনার চক্র আমরা এখানে একটা ছবি আঁকলেও বুঝতে পারবে সবাই। একটু খেয়াল করে সবাই শোনো। এখানে এই চক্রটি আমরা একটু খেয়াল করে দেখব, দুর্যোগ ব্যবস্থাপনার চক্রটা। এখন এখানে দেখা গেছে যে দুর্যোগ যখনই আসে, প্রথমে এখানে অর্থাৎ দুর্যোগ হওয়ার পূর্বে যে ঘটনা যেগুলি হয় সাধারণত প্রতিরোধ, প্রশমন, পূর্ব প্রস্তুতি এবং দুর্যোগের পরবর্তী সময়ে যে ঘটনা যেটা দরকার, অত্যন্ত জরুরি, যেমন সারাদান, পুনরুদ্ধার এবং উন্নয়ন। এই 6টি কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনার 6টি কার্যক্রম আছে। এই কার্যক্রমগুলি যথার্থভাবে যাতে সুষ্ঠুভাবে যেটা করা যায়, সেই জন্য আমরা এখানে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা, এই চক্রটা আছে, এটা দেখব যে প্রতিরোধ ব্যবস্থাটা কি, প্রশমন কি, পূর্ব প্রস্তুতি কি, সারাদান, এরপরেই সারাদান, পুনরুদ্ধার এবং উন্নয়ন। আমরা যখনই সমাজে আমাদের যখন এই ধরনের, বাংলাদেশ যেহেতু একটি দুর্যোগ পূর্ব অর্থাৎ দুর্যোগ প্রবণ একটি দেশ,
অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগটা অনেক বেশি ঘটে। সেই জন্যই এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সাধারণত যদি কোনো দুর্যোগ ঘটে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কোনোগুলি দুর্যোগ আছে, যেমন যে দুর্যোগগুলি হয় সাধারণত, যেমন বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এরপরে নদী ভাঙন, ভূমিকম্প এবং সুনামি। এই কতগুলি যে 6টা এখানে দেওয়া আছে, যেমন এই 6টা কার্যক্রমগুলি যখনই আসে, যে কোনো একটা পর একটা আসতে পারে। সেই জন্য আমাদের এই দুর্যোগের সময় আমাদের কি করণীয়, সেই জন্য এখানে প্রতিরোধ ব্যবস্থা এটা করতে হবে: প্রশমন, পূর্ব প্রস্তুতি, সারাদান, পুনরুদ্ধার এবং উন্নয়ন। প্রতিরোধ বলতে আমরা এই বুঝি, যখনই কোনো দুর্যোগ আসবে, প্রাকৃতিক দুর্যোগ আসবে, সেই এটাকে আমরা অবশ্যই প্রতিরোধ করতে হবে এমনভাবে যেটা যাতে আগাম জনসাধারণ শুনতে পারে এবং মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। সেই জন্যই এই প্রতিরোধের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। যেমন এখানে সেই প্রতিরোধ যাতে মানুষ ক্ষতিগ্রস্ত কম হয়, যেমন জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় আসলেই এটা মানবকে প্রচণ্ড ক্ষতি করে। সেই জন্য ঘূর্ণিঝড় প্রতিরোধ করার জন্য অবশ্যই তাকে এইভাবে প্রস্তুতি নিতে হবে যাতে মানুষজন বা সম্পদ ক্ষতিগ্রস্ত কম হয়। এটা তারপর হচ্ছে প্রশমন বলতে অর্থাৎ এই ক্ষতিগ্রস্ত দিকটা যেন দীর্ঘায়িত না হয়, স্বল্প সময়ের মধ্যেই যেন আশ্রয় কেন্দ্রে জনসাধারণ তারা সঠিক স্থানে যেতে পারে। এবং এটা বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এবং সেটাও যেন সতর্কীকরণ করে দেয়। সতর্কীকরণটা খুব গুরুত্বপূর্ণ, সেটা করে দিতে হবে যাতে এটা জনসাধারণ সেটা প্রশমন বা করতে পারে, সেটাকে নির্ধারিতভাবে সেই জন্য খেয়াল রাখতে হবে। এবং পূর্ব প্রস্তুতি অবশ্যই থাকতে হবে। যে বন্যাটা আসছে আগাম জানাই, যখন আবহাওয়া অধিদপ্তর যখন জানাবে, তখন সেই পূর্ব প্রস্তুতি থাকবে যে কোথায় কে কোথায় যাবে, কিভাবে বলবে, সেই বিস্তারিত সম্পর্কে তাকে অবশ্যই জানতে হবে। এর পরপরই অর্থাৎ কোনো প্রাকৃতিক দুর্যোগ যখন আসবে, দুর্যোগ আসার পূর্ব মুহূর্তে সাধারণত এই কার্যক্রমগুলো করতে হবে: প্রতিরোধ, প্রশমন এবং পূর্ব প্রস্তুতি। এরপরেই যখনই সেই প্রাকৃতিক দুর্যোগ শেষ হওয়ার সাথে সাথেই সেটা সারাদান করতে হবে। অর্থাৎ সেটাকে কিভাবে উদ্ধার করা যায়, কিভাবে তার প্রয়োজনের কি মানুষ ক্ষতিগ্রস্ত হলে সম্পদ ক্ষতিগ্রস্ত, তার সেই সাথে সাথে সেটাকে নির্মাণ করে তৈরি করে দিতে হবে এবং যথার্থভাবে পুনরুদ্ধার, সেই যার আগের অবস্থা যা ছিল সেই আগের অবস্থায় তাকে যেন অবশ্যই ফিরে নিতে পারে, সেই ব্যবস্থাটা করে নিতে হবে। এবং এরপরে আবার তাকে উন্নয়ন কার্যক্রম চালাতে হবে, যেমন সেই আগের বন্যার বা ওই প্রাকৃতিক দুর্যোগ যখন হয়েছিল, সে হওয়ার আগে যে স্বাভাবিক অবস্থা যে ছিল সেই অবস্থা তাকে ফিরিয়ে নিতে হবে। সেই জন্যই অবশ্যই তার এদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ যে রয়ে গেছে, সেই দুর্যোগটাকে অবশ্যই আমাদের কিছু দুর্যোগ হওয়ার পিছনে কতগুলি কারণ আছে। যেমন মানব সৃষ্টি কতগুলি দিক আছে, আর একটা দিক হচ্ছে প্রাকৃতিগত কারণেই অনেকগুলি হয়ে থাকে। যেমন ভূমিকম্প প্রাকৃতিক কারণবশত হঠাৎ ভূপৃষ্ঠ হঠাৎ কে উঠলো, তখন সেই ভূমিকম্প। এটা কিন্তু আগাম সংকেত দিতে পারে না, শুধুমাত্র কি পরিমাণ রিক্টার স্কেলে কি পরিমাণ কম্পন সৃষ্টি হলো সেই জিনিসটাই সে জানাতে পারে। কিন্তু যেমন জলোচ্ছ্বাস যেমন আসলে 2 দিন আগেই জানাই দিতে পারে যে বাংলাদেশের নতুন একটা নামে জলোচ্ছ্বাস আসতেছে, ঘূর্ণিঝড় আসতেছে, সেটা একটা নামকরণ করে দিতে পারে। কিন্তু এই ভূমিকম্পটা কিভাবে আসবে, কখন আসবে, কোন মুহূর্তে, সেটা কি আগাম বলতে পারে না। তবে এইটা কি পারে, এটাকে কি পরিমাণ হলো, যেমন বাংলাদেশের ভূমিকম্পটা, যদিও ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে বাংলাদেশ চিহ্নিত করা হয়, 3টি অঞ্চলে বিভক্ত করা যায়। রিক্টার স্কেল 7 যেখানে হয় সেটা হলো বাংলাদেশ উত্তর পূর্ব অঞ্চলে, সেইখানটায় রিক্টার স্কেল 7 ভূমিকম্প হয়। ক অঞ্চল, আর খ অঞ্চলটা সাধারণত মধ্য বাংলাদেশের সেই মানচিত্রের মধ্য অঞ্চলটা সাধারণত খ অঞ্চলে, সেখানে রিক্টার স্কেল 6 ভূমিকম্প অনুভূত হয়। আর
বাংলাদেশের পশ্চিম উত্তর অর্থাৎ দক্ষিণ পশ্চিম এলাকাগুলিতে, সেটা হলো অর্থাৎ প্লাবন সমভূমি এই এলাকাগুলিতেও সেই ভূমিকম্প হয়। সেটা হচ্ছে রিক্টার স্কেল 5 মাত্রা। তো কাজেই সেইখানে এই ভূমিকম্প যেভাবে হয় সেই অনুসারে দেখা গেছে যে এই যাতে মানুষ ক্ষতিগ্রস্ত কম হয় এবং জীবন মানের ক্ষতিগ্রস্ত যাতে কম হয়, সেজন্যই তারা এই ব্যবস্থা আগামটা ভূমিকম্পের ব্যাপারে হতে পারে। তাহলে এখানে একটা ভূমিকম্পের যে কি কি আগাম সংকেত, কি সমস্যার সমাধান করা যায়, কীভাবে মানুষ ক্ষতিগ্রস্ত কম হয়, সেই জন্যই তারা এই ব্যবস্থা করে নিতে পারে আর কি। আমরা এখানে যেই যে প্রাকৃতিক দুর্যোগগুলিকে এখানে যে 6টি ভাগে ভাগ করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করব। 6টি ভাগের মধ্যে আছে বন্যা একটা, 2 নম্বরে খরা, 3 নম্বর হচ্ছে নদী ভাঙন, 4 নম্বরে হচ্ছে 4 নম্বরে হচ্ছে আমাদের এই ভূমিকম্প, 5 নম্বর সুনামি, 6 নম্বরে হচ্ছে এই জলোচ্ছ্বাস বা প্রাকৃতিক দুর্যোগ আসে। তাহলে এক্ষেত্রে এই 6টি যে প্রাকৃতিক যে দুর্যোগ আছে সেই দুর্যোগগুলির মধ্যে সবচেয়ে ভয়াবহ হচ্ছে যে আমাদের যে এই বন্যাটা বাংলাদেশের জন্য, এবং ঘূর্ণিঝড়, বন্যা এবং ঘূর্ণিঝড় এটা খুবই ভয়াবহ। তো ঘূর্ণিঝড়টা হচ্ছে বাংলাদেশে আশ্বিন কার্তিক মাসে হয়ে থাকে, আবার চৈত্র বৈশাখ মাসে হয়ে থাকে। এই বন্যা এলাকাগুলিতে এমন ধরনের ঘূর্ণিঝড় হয় যাতে মানুষ অল্প সময়ের মধ্যে বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং অর্থনৈতিকভাবে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ প্রচণ্ড বেগে হঠাৎ করে তার বিপর্যয় এমনভাবে ঘটে তাতে মানুষের জীবনমাল, অর্থ সম্পদ, টাকা পয়সা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য বাংলাদেশের এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সরকার যেমন তারা সেই পদক্ষেপ নিচ্ছে এবং দুর্যোগ প্রবণ এলাকায় সেই মানুষের সাহায্যে অর্থ, সেই খাবার দাবার সমস্ত কিছু সঠিকভাবে সময় যাতে আশ্রয়কেন্দ্র জনগণ সেখানে যেতে পারে, সেই জন্য তারা অবশ্যই এই ব্যবস্থাটা তারা করে নিয়েছে। যাই হোক, আমাদের এখন এই দুর্যোগ প্রবণ এলাকাগুলিতে যে বন্যাটা হয় বাংলাদেশে, বন্যা হওয়ার আগেই আগাম প্রস্তুতি তাদেরকে অবশ্যই থাকতে হবে, যেমন কি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এই বন্যাটা যাতে দীর্ঘায়িত না হয় সেই জন্য এই চেষ্টা করতে হবে। এর কারণ হচ্ছে বাংলাদেশে নদীর পরিমাণটা বাংলাদেশে অর্থাৎ প্রায় 700, বাংলাদেশ 700 নদী আছে। আন্তর্জাতিক পর্যায়ে 54টি এবং 57টি, তার ভিতরে 54টি ভারতের উৎসস্থল, সেখান থেকে আসে। এই উত্তর অর্থাৎ বাংলাদেশে সেই উত্তর দিক থেকে যে নদীগুলি আসছে আন্তর্জাতিকভাবে, সেইগুলির মূল গতিধারাই কিন্তু ভারতের মধ্যে আসছে। সেখানে ক্রমান্বয়ে উত্তর দিকটা উঁচু, দক্ষিণ দিকটা সমভূমি এলাকাটা নিচু, যার কারণে পানি আর বাংলাদেশের যে নদী নালাগুলি রয়েছে সেটা ভরাট বা নদীর সেই নাব্যতা কমে যাচ্ছে। কারণ যে পরিমাণের সেই পানি আসছে ঠিক সেই পরিমাণ নদীতে ধারণ ক্ষমতাটা কম, যার কারণে পানি ওই বন্যা হয়ে যায় প্রতি বছরই। আর ওই অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢল বাংলাদেশে আসে এবং এটা নদীতে বন্যার সৃষ্টি হয়ে যায় এবং এটা মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্যই বন্যার যাতে আমাদের ক্ষতিগ্রস্ত কম হয় সেদিকে অবশ্যই আমাদেরকে কিছু এটা বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থাও করতে হবে। নিয়ন্ত্রণ করতে হবে যাতে আমাদের নদী খনন করতে হবে, তারপরে নদীর উপকূলবর্তী এলাকায় বৃক্ষরোপণ করতে হবে যাতে জলোচ্ছ্বাস বা বন্যায় নদী ভেঙে না যায়, নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত না হয়। সেই জন্যই এই ব্যবস্থাগুলি করতে হবে, এটা আমাদের করতে হবে। কিছু আমাদের আছে কিছু যে প্রাকৃতিক দুর্যোগ যেটা আছে এটা হচ্ছে যেমন মানব সৃষ্ট হচ্ছে আমাদের যে জনসংখ্যা, যেহেতু আমাদের বেশি, জনসংখ্যার তুলনায় আমাদের যে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদেরকে অবশ্যই বৃক্ষ বেশি পরিমাণ রোপণ করতে হবে। কারণ বৃক্ষ রোপণ না করলে আমাদের পরিবেশ সঠিক থাকবে না। কারণ হঠাৎ আমাদের যে পরিমাণের দরকার আবহাওয়া ঠিক রাখার জন্য,
সেই বৃক্ষরোপণ করতে হবে। এবং আমাদের অবশ্যই দেখা যাচ্ছে যে অক্সিজেনের পরিমাণ ঘাটতি দেখা যায়, যেহেতু গাছ যেটা আমরা গ্রহণ করে আমরা সেটা ত্যাগ করি, আবার আমরা যেটা গ্রহণ করি গাছ সেটা গ্রহণ করে। এই জন্য বায়ুর জলীয় বাষ্প যাতে উত্তপ্ত হয় কখন, যখনই দেখা যাচ্ছে যে বৃক্ষের পরিমাণ কমে যায়, তখনই তাপমাত্রা বেড়ে যায় এবং তখন সেখানে অবস্থা, মানুষ সারা জীবন সেখানের পরিবেশটা অন্যরকম হয়ে যায়। সেই জন্যই আমাদেরকে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদেরকে অবশ্যই বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষের যাতে আমরা আমাদের পরিবেশ ঠিক থাকে, সেই জন্যই আমাদেরকে এটা জরুরি ভিত্তিতে আমাদের করা দরকার। যাই হোক, আমাদের পরিবেশ রক্ষার জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ করা দরকার। আর যাতে বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ যাতে না আসে, সেই জন্যই আমাদেরকে অবশ্যই সেই নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখতে হবে এবং যাতে আমাদের যে এই সামাজিক জীবনযাপন উন্নত হয় এবং সেই জন্য সেই ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। বন্যা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটি অন্যতম। এই দেশের মানুষের কাছে বন্যা যেমন ভয়াবহ, তেমনি অর্থনৈতিক উপরে একটা গুরুত্ব প্রভাব ফেলে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, বৃষ্টিবহুল দেশ। এখানে বৃষ্টির পরিমাণ অনেক বেশি। বছরে প্রায় দেখা যাচ্ছে যে 2300 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। তার ভিতরে এই বৃষ্টিপাতের পরিমাণটাও, যার কারণে পানি জমে পূর্ব বাংলাদেশে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যাই হোক, এবার আমরা আর একটা জিনিস, ভূমিকম্প আমরা একটু আলোচনা করলাম, নদী ভাঙন বা বন্যা নিয়ে আলোচনা করলাম। এবার আর একটা জিনিস, এই প্রাকৃতিক দুর্যোগ, যদিও বাংলাদেশের সুনামি এই বাংলাদেশে যদিও না হয়, তবে এটা 1941 সালে 1941 সালে হয়েছিল। সেই আন্দামান সাগরে ভূমিকম্প অনুষ্ঠিত ছিল। এখানে প্রায় 5,000 মানুষের প্রাণহানি ঘটেছিল। তাতে এই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটা সাধারণত সুনামিটা হয় সমুদ্রের তলদেশে, সেই ভূমিকম্পের কারণে সমুদ্রের উপকূলবর্তী এলাকা প্লাবিত হয় এবং সেখানে অনেক মানুষজন, ঘরবাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো সেই জন্যই অবশ্যই আমাদেরকে এই জিনিসগুলিও খেয়াল রাখতে হবে, যাতে সুনামি বা এই বাংলাদেশে, যদিও কক্সবাজারের 1700 অনেক আগে একবার হয়েছে, 1762 সালে কক্সবাজার এলাকাগুলিতে এপ্রিল মাসে সেই সুনামি হয়েছিল। তবে সেইখানে তেমন ধরনের কোনো ক্ষতিগ্রস্ত তেমন কিছু না হয় নাই। তবে যদিও এটা না আসে, তবে বাংলাদেশের জন্য এটা তেমন ভয়াবহ না হলেও তবুও এই সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। তাহলে আমরা এখানে এই প্রাকৃতিক দুর্যোগে যে 6টি ভাগে ভাগ করা যায়, তার ভিতরে নদী ভাঙন একটা, বন্যা একটা, খরা একটা। খরাটাও প্রাকৃতিক দুর্যোগ। খরাটা বলতে আমরা এই বুঝি, যেমন বায়ুমণ্ডল অনেক উত্তপ্ত হয়ে যায়, ভূপৃষ্ঠটা একদম মাটি হয়ে যায়, মাটির ফসল উৎপাদন ক্ষমতা হ্রাস পায় এবং ফসল হয় না। এই কারণেও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, ফসল উৎপাদন করতে সক্ষম হয় না। সেই জন্যই এই খরাটাও একটা প্রাকৃতিক দুর্যোগ, মানুষ তখন আর ফসল উৎপাদন করতে সক্ষম হয় না। সেই জন্য এই খরাটা প্রাকৃতিক দুর্যোগ। নদী ভাঙন একটা প্রাকৃতিক দুর্যোগ। নদীর উপকূলবর্তী এলাকায় যারা এখানে বসবাস করে, তাদের নদী ভেঙে তাদের তো বাড়িঘর সব কিছু হারাই ফেলে। এই জন্যই এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য এখনও দেখা যাচ্ছে বিরাট একটা, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তাদের সম্পদ, বিশেষ সম্পদ যা কিছু থাকে সব কিছু নদীতে বিলীন হয়ে যায়। সেই জন্য আমাদেরকে উপকূলবর্তী এলাকা, যেখানে এই নদী ভাঙন না ঘটে, সেই জন্য অর্থনৈতিক দিক থেকে যদিও খরচ অনেক বেশি, অবকাঠামোর দিক থেকে উন্নয়ন করতে ভাবে, যাতে এই আমাদের এটা ক্ষতিগ্রস্তটা কম হয়। সেই জন্য বেড়িবাঁধ নির্মাণ করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে উপকূলবর্তী এলাকায়, এবং যাতে এই রকমের ক্ষতিগ্রস্তটা কম হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে এখন এই জন্য সরকারিভাবে প্রচেষ্টায়, সরকারি এবং বেসরকারি দুইভাবেই এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বিভিন্ন সংগঠনগুলি এগিয়ে আসতে হবে। তাহলে বাংলাদেশের সরকারের একার পক্ষে এই এত ব্যয়বহুল কাজগুলি করাও কঠিন। সেই জন্য অবশ্যই এদিকে সবাই যদি নজর দেয়, তাহলে বাংলাদেশে উন্নয়ন করা সম্ভবপর হবে।
সেই ক্ষেত্রে বাংলাদেশ সকলের সার্বিক সহযোগিতা থাকলেই আমাদের বাংলাদেশ একটি বিশ্বের ভিতরে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অবশ্যই এরপর আরও উন্নত দেশে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমাদেরকে অবশ্যই এই বাংলাদেশের মানুষ হিসাবে আমাদেরকে সকলের দেশের প্রতি আমাদের এই উন্নয়ন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আচ্ছা, আজকের তোমাদের এখন এই পর্যন্ত। আজকের আমরা এই দুর্যোগ প্রস্তুতি অর্থাৎ দুর্যোগ ব্যবস্থাপনার চক্রটি আমরা একটু আলোচনা করলাম। এবারে আমরা এই দুর্যোগ প্রস্তুতি নিয়ে কিছু প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, সাধারণত এরকম সৃজনশীল প্রশ্ন আসতে পারে। আমি প্রশ্নগুলো একটু বোর্ডে লিখে দেব, এরপরে এই প্রশ্নগুলো একটু খুব ভালো করে খেয়াল করে দেখো কি করা যায়। উদ্দেশ্য হচ্ছে এই যে একটি উদ্দেশ্য যে আমাদের যাতে অর্থনৈতিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত কম হয় এবং মানুষজন, টাকা পয়সা, অর্থ সম্পদ যাতে ক্ষতিগ্রস্ত কম হয়, এই জন্যই আমাদেরকে এই উদ্দেশ্য থাকবে এটাকে প্রশমন করা, এটাকে প্রতিরোধ করা এবং পুনরুদ্ধারের কার্যক্রম জোরদার করা, সরকারি বেসরকারি বিভিন্ন সকলের সহযোগিতার মাধ্যমে সেটা করা সম্ভব হবে যদি আমাদের সবাই একত্রিত হয়ে কাজটা করে। উদ্দেশ্য থাকবে এটাই আমাদের। এরপর হচ্ছে দুর্যোগ পরবর্তী পরিস্থিতি। দুর্যোগ হয়ে গেল, এখন সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। যদি এগিয়ে না আসে তাহলে অন্য যে দুর্যোগে প্রবণ এলাকায় যে সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কিন্তু অসহায় হয়ে পড়বে। এই জন্য সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে, সরকারি বেসরকারি সব স্তরের মানুষকে
সাহায্য করতে হবে, তাহলে এই দুর্যোগ থেকে আমরা মুক্তি পাবো এবং ক্ষতিগ্রস্তটা কম হবে এবং কাটিয়ে উঠতে পারবো। সেই জন্য আমাদেরকে অবশ্যই দিকে খেয়াল রাখতে হবে। এখন আমরা এই চ্যাপ্টারটা খুবই সহজ, এটাকে একটু সবাই যদি একটু মনোযোগ দিয়ে পড়ে অল্প সময়ের মধ্যেই আমরা এটাকে আয়ত্তে নিতে পারবো। সকলকে আজকের যে পাঠটা আমরা দিলাম অবশ্যই তোমরা আমার এটা গুরুত্ব সহকারে পড়বে, জানবে, বুঝবে, তাহলেই তোমরা অনেক কিছু নিজেরা প্রশ্ন উত্তর আসলে যেভাবে আসুক সেটা তোমরা উত্তর দিতে পারবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার পাঠ শেষ করলাম।